ফিল্মি শহরের দুনিয়াতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি আবারও একটি নতুন মুভি নিয়ে হাজির হয়েছি। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো এই মুভির শুরুতেই আমাদের জেমস নামের একটি ছোট্ট বাচ্চাকে দেখানো হয়। আর জেমস একটি গিফটে ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে। আর এই কারণেই জেমসের মা তাকে খুব ভালোভাবে শেখায় তাকে যে কোনো জিনিস একদম শেষ পর্যন্ত ইউজ করতে হবে, যেমন টয়লেট পেপার, হ্যান্ড ওয়াশ, এমনকি টুথপেস্টও। আর তারপরে সিন চেঞ্জ হয়ে আমাদের প্রেজেন্টের জেমসকে দেখানো হয় যে এখন প্রায় অর্ধ বয়সের হয়ে গিয়েছে, কিন্তু তবুও ছোটবেলার তার মায়ের দেওয়া শিক্ষা সে এখনো ভোলেনি। আর এই কারণে সে যে কোনো কাজ করার আগে সে তার মায়ের কথা মনে রেখেই কাজ করে। যেমন জলের প্রেসার কম করে সে সবসময় তার জলের বোতল ভরে যাতে জলের মিটারে বিল কম ওঠে। আর এর সঙ্গে সঙ্গে যদি টুথপেস্ট ফুরিয়ে যায় তাহলে সেটিকে সঙ্গে সঙ্গে ফেলে না দেওয়া, কেননা তার মা তাকে বলেছিল যদি টুথপেস্ট ফুরিয়ে যায় তাহলে বেলন দিয়ে টুথপেস্ট বের করে নিতে। এমনকি মৃত মানুষের সামনে, পরিবারের যেই সদস্য মারা গিয়েছে তাদের সামনে গোটা ধূপকাঠি কোনোদিনও না জ্বালাতে। আর তারপরেই আমরা দেখি জেমস এখন হিসেবের খাতা নিয়ে বসেছে, কারণ সে এখন হিসেব করছে যদি সে কোনো নর্মাল মানুষের মতো জীবনযাপন করত তাহলে তার কত টাকা খরচা হতো। আর তখন জেমস হিসেব করে দেখে সে পুরো বছরে এই কিপটেমি করেই 8,03,380 টাকা বাঁচিয়েছে। আর তারপরেই জেমস তার হিসেব কিতাব শেষ করে সে তার ফোনে টাইম দেখে। আর তারপরেই সে তাড়াহুড়ো করে তার সাইকেলের লক খোলে। তো তখন জেমসকে দেখে ওই ফ্ল্যাটে থাকা একজন বয়স্ক লোক বলে, জেমস তুমি তো তোমার সাইকেলটি নিচেই রাখতে পারো, কারণ তোমার সাইকেল তো অনেক পুরনো হয়ে গিয়েছে। তো তোমার এই সাইকেলটিকে কে চুরি করবে? তুমি তো বেকার বেকারই তোমার এই পুরনো সাইকেলটি রোজ দিন কাঁধে করে ওপরে নিয়ে আসো আবার নিয়ে যাও। কিন্তু জেমস ওই লোকটির কথা ফুল ইগনোর করে। আর তারপরেই সে তার অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিন্তু সে ব্রেকফাস্ট করার জন্য প্রথমে একটি রেস্টুরেন্টে যায়। আর তারপরেই সে ওই বয়স্ক লোকটিকে বলে, দাদু আমার অফিসে যাওয়ার টাইম হয়ে গিয়েছে, তো তাড়াতাড়ি করে আমাকে খেতে দাও। আর এটি শুনে ওই লোকটিও জেমসকে তার খাবার দিয়ে দেয়। আর যেহেতু জেমস প্রতিদিনই এই রেস্টুরেন্টেই খেত তাই সে খুব ভালো করেই জানতো জেমস আসলে কি খেতে চায়। আর তারপরেই জেমস তার ব্রেকফাস্ট কমপ্লিট করে তাড়াতাড়ি করে সুপার মার্কেটে যায়। আর সে ওখানে গিয়েও যে প্রোডাক্ট গুলোতে সব থেকে বেশি ডিসকাউন্ট দেওয়া ছিল সেই প্রোডাক্ট গুলোই কিনে নেয়। আর তাই আমরা দেখি জেমস এতগুলো শপিং করার পরেও তার বিল শুধুমাত্র 67 টাকা এসেছিল, কিন্তু তবুও সে এখানেও কিপটেমি করে, কারণ সে এই 67 টাকার বিলটিও সে তার ভাউচার দিয়ে পেমেন্ট করে। আর তারপরে সে খুব খুশি হয়ে অফিসে চলে যায়। কিন্তু তখনই জেমসের একজন কলিগ জেমসকে মজা করে বলে, জেমস তুমি কি আমাদের জন্য এই সমস্ত খাবার এনেছো? কিন্তু তখন জেমস সঙ্গে সঙ্গেই বলে দেয়, আমি তো এগুলো আমার বাবার কবরের জন্য এনেছি। আর তখনই আমরা দেখি জেমসের ম্যানেজার তাকে তার কেবিনে ডাকে। আর তারপর সে বলে, জেমস তুমি মিস্টার ব্যাংকের কাছে যাও আর তাকে গিয়ে বলো গত বছরের ট্যাক্স ক্লিয়ার করে দিতে। কিন্তু এটি শোনার পর জেমস তো ওখানে যেতে প্রথমে রাজি হয় না, কিন্তু যখন সে জানতে পারে এই কাজটি যে করতে পারবে তাকে বোনাস দেওয়া হবে, আর এই কথাটি শোনার পরে জেমস তখনই যেতে রাজি হয়ে যায়। আর এই কারণে সে যখন মিস্টার ব্যাংকের বিল্ডিং এ যাওয়ার জন্য লিফটে ওঠে তখন ওই লিফটে আগে থেকেই একজন মহিলা তার বাচ্চাকে নিয়ে যাচ্ছিল। আর ওই বাচ্চাটির হাতে একটি খেলনা বন্দুক ছিল। আর এই কারণে ওই বাচ্চাটি জেমসকে দেখার পর তাকে শুট করে। আর তাই জেমসও গুলি খেয়ে পড়ে যাওয়ার নাটক করে যাতে ওই বাচ্চাটি খুশি হয়ে যায়। কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও জেমস উঠছিল না। আর এই কারণেই ওখানকার কিছু লোক জেমসকে হসপিটালে নিয়ে যায়। আর তখনই আমরা দেখি যেহেতু জেমসের এখনো জ্ঞান ফেরেনি তাই কিছু ডাক্তার তার সিটি স্ক্যান করছে। আর এই সিটি স্ক্যানের রিপোর্ট আসার পরে ডাক্তাররা জানতে পারে জেমসের তো ব্রেন টিউমার হয়েছে আর সে এখন তার লাস্ট স্টেজে আছে। আর এই কারণেই একজন সিনিয়র ডক্টর তার জুনিয়রদের বলছিল জেমস নামের পেশেন্টের ব্রেন টিউমার হয়েছে আর সে এখন তার লাস্ট স্টেজে আছে, কিন্তু এই কথাটি আমরা তাকে ডিরেক্টলি জানাতে পারবো না, নইলে সে আরো ঘাবড়ে যেতে পারে। আর তাই আমাদের প্রথমে এই ব্যাপারটি ওই পেশেন্টের ফ্যামিলি মেম্বারকে বলতে হবে। কিন্তু যেহেতু জেমসের এখন জ্ঞান ফিরে এসেছে তাই সে ডাক্তারের এই সমস্ত কথাই শুনে ফেলেছে, কেননা সে তার রিপোর্ট নেওয়ার জন্য ওই রুমের দরজার বাইরেই দাঁড়িয়েছিল। আর তারপরেই জেমস একটু নিরাশ হয়ে রুমের ভেতরে আসে। আর তখন ডাক্তার তাকে জিজ্ঞেস করে কবে থেকে তোমার মাথা ঘুরছে আর কবে থেকেই বা তুমি বমি করছো? তখন জেমস তাকে বলে গত কয়েক মাস থেকেই আমার এমনটা হচ্ছে, কিন্তু এতদিন পর্যন্ত আমি একবারও অজ্ঞান হয়নি, আজ এই প্রথমবার আমি অজ্ঞান হলাম। আর তখন ডাক্তার তাকে বলে আপনার মাথায় যে টিউমারটি হয়েছে সেটি ব্রেনের খুব কাছাকাছি আছে আর আপনার এই ব্রেন টিউমারটি অলরেডি 2 সেন্টিমিটার পর্যন্ত বেড়ে গিয়েছে। আর তাই যদি এই টিউমারটি আরো বড় হয় তাহলে আপনার ব্রেনের খুব বড় ক্ষতি হয়ে যাবে। কিন্তু তখন জেমস জিজ্ঞেস করে যেমনটা ফিল্ম বা সিরিয়ালে হয় যে ডাক্তারেরও অনেক সময় ভুল হয়ে যায়, আমার সঙ্গে ঠিক এমনটাই ঘটেনি, তো আমার মনে হয় আপনাদেরই কোনো ভুল হচ্ছে। কিন্তু তখন ওই ডাক্তার বলে যদি তোমার মনে হয় আমাদের ভুল হচ্ছে তাহলে তুমি অন্য কোনো হসপিটাল থেকে নিজের চেক আপ করাতে পারো। আর এটি শোনার পর জেমসও তার রিপোর্ট গুলো নিয়ে অন্য হসপিটালে যায়। কিন্তু তখন ওই ডক্টরও জেমসের রিপোর্ট গুলো দেখে বলে সিটি স্ক্যানে কোনো প্রবলেম নেই, আপনারই ব্রেন টিউমার আছে, কিন্তু তবুও যদি আপনার ডাউট ক্লিয়ার না হয় তাহলে আপনি আমাদের হসপিটালে একবার টেস্ট করাতে পারেন আর এই টেস্ট বাবদ আপনাকে 1500 টাকা দিতে হবে। কিন্তু তখন জেমস বলে এর আগে আমি যেখান থেকে রিপোর্ট করিয়েছিলাম সেখানে তো 1350 টাকা লেগেছিল। আর জেমসের এই কথা শুনে ওই ডক্টর
লোকটি হেসে বলে, তাহলে আপনি আবারও ওই হসপিটাল থেকেই রিপোর্ট করিয়ে নিন। আর তাই জেমসও কোনো দেরি না করে ওই হসপিটাল থেকেই আবারও রিপোর্ট করায়। কিন্তু তখন জেমস জানতে পারে তার ব্রেন টিউমার তো খুব তাড়াতাড়ি বাড়ছে। ওই টিউমারটি 1 সেন্টিমিটার বাড়তে মাত্র 10 দিন টাইম নিচ্ছে। এর মানে জেমসের কাছে এখন খুবই কম সময় বেঁচে আছে। আর তাই জেমস হসপিটাল থেকে বেরিয়ে প্রথমে তো নিজের মা বাবার কবরস্থানে যায়, আর তারপরেই সে ওখানে গিয়ে খুব কান্নাকাটি করে। আর তারপরে সে যখন তার ফ্ল্যাটে যায়, তার পাশের ফ্ল্যাটে থাকা ওই বুড়ো লোকটিকে বলে, এটি আমার রুমের চাবি, আর আমি যদি 1-2 দিন আমার ঘর থেকে না বের হই তখন আপনি একবার আমার রুমে গিয়ে চেক করে আসবেন। কিন্তু এটি শোনার পরে ওই বুড়ো লোকটি জেমসের মুখের ওপরই দরজা বন্ধ করে দেয়। আর এই কারণেই জেমসও নিরাশ হয়ে তার রুমে যায়। আর তারপরে সে তার হিসেবের খাতা বের করে বলে, এত টাকা জমিয়ে রেখে আমার কি লাভ হলো? যেই টাকাগুলো আমি ভবিষ্যতের জন্য জমিয়ে রেখেছি সেগুলো তো আমার কাজেই আসবে না, কারণ আমার ভবিষ্যৎই তো আর নেই। আমি তো কিছুদিনের মধ্যেই মারা যাব। কিন্তু পরের দিন সকালবেলা সে যখন ওই বুড়ো লোকটির রেস্টুরেন্টে যায় তখন ওই বুড়ো লোকটিও জেমসকে বলে, নাও আর কিছুদিনের জন্য খেয়ে নাও। কিন্তু এটি শোনার পরেই জেমস খুব অবাক হয়ে যায়। আর তখন সে ভাবে, আমি তো কাউকেই আমার ব্রেন টিউমারের কথা বলিনি, তাহলে এই দাদু কি করে জানতে পারলো? কিন্তু তখন ওই বুড়ো লোকটি বলে, আমার এখন বয়স হয়ে গিয়েছে, তাই আমি আমার এই রেস্টুরেন্টটি বেশি দিন রান করতে পারবো না। আর তখন জেমস ওই বুড়ো লোকটিকে জিজ্ঞেস করে, দাদু তুমি যদি জানতে পারো আগামী 10 দিনের মধ্যেই তুমি মারা যাচ্ছ, তো তুমি এই 10 দিনের মধ্যে ঠিক কি কি করবে? তখন ওই বুড়ো লোকটি বলে, আমি তো সান্নিয়া যাব। তখন জেমস জিজ্ঞেস করে, তুমি কি ওখানে বিচ দেখার জন্য যাবে? তখন ওই বুড়ো লোকটি বলে, না, আমার ওখানে দুটো প্রপার্টি আছে, আমি প্রথমে ওইগুলো বিক্রি করব, আর তারপরেই ওখান থেকে আমি যতগুলো টাকা কালেক্ট করব সেই সমস্ত টাকা নিয়ে আমি আমার পুরনো বন্ধুদের সঙ্গে মজা করব, আর তারপরে তাদেরকে একটি ভালো জায়গাও নিয়ে যাব। আর এত কিছু করার পরে যে টাকাগুলো বাঁচবে এই সমস্ত টাকায় আমি তাদের মধ্যে ভাগ করে দেব। আর এই কারণেই জেমস একটি জায়গায় চলে যায় যেখানে সে তার 3 বন্ধুর সঙ্গে স্কুল লাইফে গিয়েছিল। আর তারপর তারা নিজের নিজের উইশ চিরকুটে লিখে একটি টিফিন বক্সে ভরে মাটিতে পুঁতে দিয়েছিল। আর এই কারণেই জেমস খোঁজাখুঁজি করে ওই টিফিন বক্সটি বের করে। আর তখন সে দেখতে পায় তার একজন বন্ধু রেসিং কার ড্রাইভার হতে চেয়েছিল, আর দ্বিতীয়জন মার্শাল আর্টস মাস্টার, আর তৃতীয় যে বন্ধু ছিল সে বাড়ির বড় ছেলে ছিল। আর এই কারণেই সে তার সমস্ত ছোট ভাইদের দেখাশোনা করতে চেয়েছিল। আর এই কারণেই জেমসের এখন তার ওই 3জন প্রিয় বন্ধু ডেম, স্যাং আর ডং এর কথা মনে পড়ে যায়। আর তারপরেই জেমস বলে, আমরা যদিও নিজের মায়ের পেটের ভাই নই, কিন্তু তবুও আমি তাদের সমস্ত সুখে দুঃখে তাদের সাথেই থাকতে চাই। আর জেমস এই কথা বলে সবার প্রথমে তো সে তার অফিসে যায়, আর তারপরে সে তার ম্যানেজারের কেবিনে গিয়ে বলে, দেখো আমার কাছে খুবই কম সময় বেঁচে আছে, এই কারণেই আমি অফিসের কাজ করে আমার সুন্দর সময়টুকু নষ্ট করতে চাই না। আর যেহেতু জেমসের কেউই ছিল না, তাই সে মারা যাওয়ার পরে তার ফ্ল্যাটে কে থাকবে, এই কথা ভেবেই সে তার ফ্ল্যাটও বিক্রি করে দেয়। আর তারপরেই টাকা তোলার জন্য সে ব্যাংকে যায়। আর তখনই আমরা দেখতে পাই জেমসের অ্যাকাউন্টে বর্তমানে 10 লাখ ইউয়ান আছে। আর সে তার টাকা তোলার পর সবার প্রথমে টিমের সাথে দেখা করতে যায়, যে তার ওয়াইফের ছত্রছায়ায় দাঁড়িয়ে আছে। কিন্তু তার একদিন স্বপ্ন ছিল সে তার লাইফে অনেক বড় কিছু করবে, কিন্তু বর্তমানে সে তার ওয়াইফকে গার্ড করছে। আর টেমের ওয়াইফের ম্যানেজার তার ভাই ছিল। আর এই কারণে টেমের কাছে টাকা থাকা সত্ত্বেও তার সবসময় মনে হতো তার ওয়াইফের কাছে তার কোনো ভ্যালু নেই। কিন্তু যখন টেম জেমসকে দেখে তখন সে মনে মনে ভাবতে থাকে, নিশ্চয়ই জেমসের টাকার দরকার পড়েছে, আর এই কারণেই সে এখন আমার কাছে এসেছে। কিন্তু যখন জেমস তাকে জিজ্ঞেস করে সেম আর ডং এখন কোথায় আছে, কেননা আমি সবাইকে একটি জরুরি কথা বলতে চাই, কিন্তু এটি শোনার পর টেম মনে মনে ভাবে হয়তো জেমসের একটু বেশি টাকার প্রয়োজন, আর এই কারণেই সে আমাদের 3জনকে একসঙ্গে ডাকছে। কিন্তু তখনই সিন চেঞ্জ হয়ে আমাদের স্যাংকে দেখানো হয়, যে বর্তমানে বক্সিং ক্লাবের একজন সিকিউরিটি গার্ড, কিন্তু সে তো একদিন মার্শাল আর্ট মাস্টার হতে চেয়েছিল। আর এই কারণেই সে তার কাজে ফাঁকি দিয়ে লুকিয়ে লুকিয়ে বক্সিং শিখছে। আর এই কারণেই স্যাংকে তার চাকরি থেকে বের করে দেওয়া হয়। আর তখনই আমাদের ডংকে দেখানো হয়, আর যে রেসিং কার ড্রাইভার হতে চেয়েছিল সে এখন মলে টয় ট্রেন চালানোর জব করে। এর মানে জেমসের কোনো বন্ধুই তার স্বপ্ন পূরণ করতে পারেনি। আর তখনই আমরা দেখতে পাই ডং এর একজন ছেলেও ছিল, আর যে র্যাপিং খুব পছন্দ করত। আর এই কারণে সে তার বাবাকে ওল্ড ফ্যাশনের মনে করত, কিন্তু ডং তার ছেলেকে খুব ভালোবাসতো। আর এই কারণেই সে র্যাপিং শিখে তার ছেলেকে সবসময় খুশি রাখার চেষ্টা করত। কিন্তু তখনই সিন চেঞ্জ হয়ে আমাদের 4 বন্ধুকে একসঙ্গে দেখানো হয়। আর এখন দেখতে গেলে জেমসই ওই 4 বন্ধুদের মধ্যে সব থেকে বড় লোক ছিল। আর তাই জেমস তার 3 বন্ধুকে নিয়ে তার ওই দাদুর রেস্টুরেন্টে যায়। আর তারপরে জেমসের যে ব্রেন টিউমার হয়েছে সে সেটি তার 3 বন্ধুকে জানিয়ে দেয়। আর তারপরেই সে বলে, যেহেতু আমি কিছুদিনের মধ্যেই মারা যাচ্ছি, তাই আমার কাছে যে 1 মিলিয়ন ইউয়ান আছে আমি সেই টাকাগুলো খরচা করে তোমাদের সাথে এনজয় করতে চাই। আর তারপরেও যদি আমার কাছে টাকা বেঁচে যায় তাহলে আমি ওই টাকাগুলো তোমাদের 3জনের মধ্যে ভাগ করে দেব। কিন্তু জেমসের কথা শোনার পরে তার বন্ধুরা বলে, জেমস তুমি তোমার টাকাগুলো নষ্ট করো না, বরং তুমি ওই টাকা দিয়ে নিজের চিকিৎসা করো। কিন্তু তখন জেমস বলে, ডক্টর বলেছে আমার ব্রেন টিউমার লাস্ট স্টেজে আছে, তাই এর চিকিৎসা করেও কোনো লাভ নেই। তো আমি চিকিৎসা করে যদি নাই বাঁচতে পারি তো কি লাভ হবে? এই কারণেই আমি ঠিক করে নিয়েছি আমি তোমাদের সাথে এনজয় করব। আর এটি বলার পরেই জেমস এটিএমে গিয়ে তার সমস্ত টাকা বের করে নেয়। আর তারপরেই তারা 5 স্টার হোটেলে গিয়ে সব থেকে দামি রুম বুক করে। কিন্তু জেমস যেহেতু
হার কিপটে ছিল, তাই ওই রুমের রেন্ট শুনে জেমস ভাগতে শুরু করে। কিন্তু তখন তার বন্ধুরা তাকে আবারও ধরে আনে, আর তারপরে আমরা সবাইকে ওই আলিশান রুমে বসে গল্প করতে দেখি। কিন্তু যখন তাদের গল্প করা শেষ হয়ে যায় তখন জেমসের বন্ধুরা একটি লাক্সারি কার রেন্ট করে। কিন্তু জেমসের তো ইচ্ছে ছিল সে একটি নর্মাল গাড়িতে যাবে, কিন্তু তার বন্ধুরা তার কথা শোনে না, আর এই কারণেই তারা একটি লাক্সারি কার রেন্ট করে নেয়। কিন্তু ওই গাড়ি যেহেতু স্পেস কম ছিল তাই তারা ঠিক মতো বসতে পারছিল না, আর এই কারণেই তারা বাধ্য হয়ে একটি ওপেন রুফ রেঞ্জ রোভার বুক করে। আর তারপরেই তারা ওই গাড়িতে বসে পুরো শহর ঘোরে। আর তারপরেই আমরা দেখি তারা চারজন মিলে একটি জায়গায় গিয়ে খুব মজা করে। আর এইভাবেই চারজনের মস্তি করতে করতে কয়েকদিন চলে যায়, আর এই কারণে জেমসেরও অনেক টাকা খরচা হয়ে যায়। কিন্তু তখনই জেমসের মাথায় আসে সে মরার আগেই তার কবরস্থান চুজ করবে, আর এই কারণে জেমস তার 3 বন্ধুকে নিয়ে কবরস্থানের অফিসে যায়। আর সেখানে গিয়ে জেমস তার 20 বছরের পুরনো ক্রাশ জেনিকে দেখতে পায়, কেননা জেনি ওই অফিসেই কাজ করতো। আর যেহেতু জেমসের বন্ধুরাও তার ফিলিংস সম্পর্কে জানতো, এই কারণেই তারা জেমসকে একটু স্পেস দিয়ে ওখান থেকে চলে যায়। আর তখনই জেমস জেনিকে জিজ্ঞেস করে, তোমার কি বিয়ে হয়ে গিয়েছে? তখন জেনি বলে, হ্যাঁ আমার বিয়ে তো কিমের সাথে হয়ে গিয়েছিল। আর এটি শোনার পরই জেমস কিমের সাথে দেখা করতে যায়। কিন্তু এটি শোনার পর জেনি বলে, কিম কয়েক বছর আগেই মারা গিয়েছে, তাই তুমি ওর সাথে দেখা করতে পারবে না। আর তারপরেই জেমস তার বন্ধুদের সাথে কিমের কবর দেখতে যায়, আর যার সাইডের একটি কবর খালি ছিল। আর এই কারণেই জেমসের মনে হয় ওই কবরটি নিশ্চয়ই জেনি নিজের জন্য রেখেছে। কিন্তু এটি শোনার পর জেনি বলে, না না, এই কবরের দাম অনেক বেশি, আর আমার কাছে অত টাকা নেই, এই কারণেই আমি মরার পর কোনো নর্মাল কবরে থাকতে রাজি আছি, আমার এত দামি কবরের কোনো প্রয়োজন নেই। আর তখনই জেমস জিজ্ঞেস করে, মানুষ মরার পর তোমরা কি কি প্রসেস করো? আর জেমস জীবিত থাকা অবস্থায় ওই সমস্ত কিছু করার জন্য সে জেনিকে অনেকগুলো টাকা দেয়। আর এই কারণেই জেনিও জেমসকে প্রথমে একটি বেডে শুয়ে তাকে ভালো করে ক্লিন করে, আর তারপরেই সে জেমসের ফেসে মেকআপ লাগিয়ে দেয়। কিন্তু জেনি যখন জেমসের ঠোঁটে লিপস্টিক লাগাতে যায় তখন জেমস মানা করে দিয়ে বলে, এখন লিপস্টিক লাগানোর কোনো প্রয়োজন নেই। কিন্তু তখনই আমরা দেখি জেনি লাস্টে জেমসের নাকে তুলো ঢুকিয়ে দেয়, কিন্তু জেমস যেহেতু জীবিত ছিল তাই নিঃশ্বাস নেওয়ার কারণে একটি তুলো তার নাক থেকে বেরিয়ে যায়। আর তারপরে জেমস উঠে বসে, আর এই কারণেই জেনি তাকে বলে, নাও পুরো প্রসেস কমপ্লিট হয়ে গিয়েছে, তো এই কারণেই তুমি তোমার ড্রেস পরে নাও। কিন্তু তখন জেনি জিজ্ঞেস করে, জেমস তোমার কি হয়েছে? আর তুমি এর অ্যান্সারে দয়া করে আমাকে মিথ্যা কথা বলো না, কারণ আমি কোনো ছোট বাচ্চা নই। আর এটি শোনার পর জেমস তাকে বলে, আসলে আমার ব্রেন টিউমার হয়েছে। আর এটি শোনার পর জেনিও অল্প সময়ের জন্য চুপ করে যায়। কিন্তু কিছুক্ষণ পর জেনি বলে, তুমি এটি ভেবো না আমি তোমার জন্য খারাপ পাচ্ছি, আমি তো ভাবছিলাম তোমাকে কমফোর্টেবল কেমন করে রাখবো। আর এটি শোনার পরেই জেমস অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি আমাকে কমফোর্টেবল রাখতে চাইছো? তাহলে তুমি আমার একটি হেল্প করো, তুমি আমার জন্য একটি কবরস্থান খুঁজে দাও। কিন্তু তখনই সিন চেঞ্জ হয়ে আমাদের পরের দিনে সিন দেখানো হয়, যেখানে জেমসের সব বন্ধুরা রেডি হয়ে জেমসের রুমে চলে আসে। আর তখনই তারা দেখতে পায় জেমস তার রুমটিকে একটু অন্যরকম করে সাজিয়েছিল, যেন তার গার্লফ্রেন্ড তার সাথে দেখা করতে আসছে। আর তখনই ওখানে জেনি চলে আসে, আর এই কারণেই জেমসের বন্ধুরা বুঝে যায় জেমস তো সবকিছু সেট করে নিয়েছে, তাই তারা একটি বাহানা দিয়ে ওখান থেকে বেরিয়ে চলে যায়। আর তারপরেই আমরা দেখি জেমস আর জেনি বাইরে বেরিয়ে আসে, আর তখন জেমস জেনিকে কার ড্রাইভ করতে বলে। আর তখন জেনি এত দামি কার দেখে খুব অবাক হয়ে যায়, তাই জেমস বলে, আরে না না, এটা আমার নয়, আমি তো এটি রেন্টে নিয়েছি। কিন্তু তখনই আমরা দেখতে পাই জেমস আর জেনি যখন ওখান থেকে বেরিয়ে যায় তখন জেমসের বন্ধুরাও একটি অন্য গাড়ি ভাড়া নিয়ে জেমসদের পিছু করতে থাকে। কিন্তু তখন ড্রাইভার জিজ্ঞেস করে, আপনারা কি পুলিশ ডিপার্টমেন্টের লোক? কিন্তু তখন টেম বলে, আসলে যে মহিলাটি কার ড্রাইভ করছে সে আমার ওয়াইফ, আর তার পাশে যে লোকটি বসে আছে সে আমার বন্ধু হয়। আর এটি শোনার পরে ওই ড্রাইভার বলে, তো এবার আমি বুঝেছি আপনার ওয়াইফ আপনার বন্ধুর সঙ্গেই প্রেম করছে, তো ঠিক আছে আমি তাড়াতাড়ি করে ফলো করছি। কিন্তু তখনই আমাদের জেমসকে দেখানো হয়, আর সে এখন জেনির কাছে জানতে চায় যেহেতু তার হাজবেন্ড মারা গিয়েছে তবুও সে কেন এখনো সিঙ্গেল আছে, আর কেনই বা সে এখনো দ্বিতীয় বিয়ে করেনি। কিন্তু তখন জেনি বলে, দ্বিতীয় বিয়ে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আর এটি বলার পর জেনিও জিজ্ঞেস করে, জেমস তুমিও তো বিয়ে করনি? কিন্তু তখন জেমস বলে, ডেটিং আর বিয়ে অনেকটাই এক্সপেন্সিভ হয়, আর বিয়ে করার পরে যদি বিয়ে না চলে তাহলে তো অ্যালিমনি দিতে দিতেই জীবনটা বেরিয়ে যাবে। আর এটি শোনার পরে জেনি বলে, সত্যি জেমস তুমি খুবই কিপটে লোক। আর এটি শোনার পর জেমসও হেসে ফেলে। কিন্তু তখনই আমরা দেখতে পাই তারা দুইজনই এখন একটি মলে পৌঁছে গিয়েছে। আর তখনই আমরা দেখতে পাই জেনি জেমসের জন্য নর্মালি কাপড় কিনছিল। তখন জেমস ওই স্টাফকে জিজ্ঞেস করে লেডিস সেকশন কোন দিকে আছে। আর এটি বলার পরে জেমস আর জেনি যখন লেডিস সেকশনে যায় তখন জেমস জেনির জন্য কিছু জামা কাপড় পছন্দ করে, কিন্তু জেনি তাকে বলে, আমি এরকম ধরনের জামা কাপড় পরতে পছন্দ করি না। আর এর সঙ্গে সঙ্গে জেনির এখানকার জামা কাপড়ও পছন্দ হচ্ছিল না। কিন্তু জেনি যখন ট্রায়াল রুমে যায় তখন ওই সেলসম্যান জেমসকে জিজু বলে সম্বোধন করে। আর এটি শোনার পর জেমসও খুব খুশি হয়ে যায়, আর তাই সে জেনির জন্য সমস্ত কাপড়ই ওখান থেকে কিনে নেয়। আর এই কারণে জেমসেরও অনেক টাকা খরচা হয়ে যায়। তারপরেই তারা তাদের স্কুলে যায়, কিন্তু এখন স্কুল বন্ধ হয়ে গিয়েছে। আর এই কারণেই তারা দুইজন যখন ওখান থেকে ফিরে যাবে তখনই তাদের পেছনে কিছু গুন্ডা পড়ে যায়। আর এই লোকগুলো জেনির কাছে কিছু টাকাও পেত, কেননা জেনি তাদের কাছে ধার নিয়েছিল। কিন্তু জেনির কাছে যেহেতু টাকা ছিল না তাই সে জেমসকে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। আর তখনই রাস্তাতে জেমসের 3 বন্ধুও জেমসকে জয়েন করে নেয়। আর জেনি তো ভয়ের জন্য একটি গাছের উপর উঠে বসে। আর তখনই আমরা
দেখি জেমস একটু হিরোগিরি দেখানোর জন্য উড়ে এসে ওই গুন্ডাগুলোকে মারতে যায়। আর এটি দেখার পর সমস্ত গুন্ডারাই সাইডে সরে যায়, আর তাই জেমস বেচারা নিচে পড়ে যায়। আর তারপরেই আমরা দেখি ওই সমস্ত গুন্ডারা মিলে জেমসকে মারার জন্য চারদিক থেকে ঘিরে ধরেছে। আর তখনই আমরা দেখি জেমসের বন্ধু যে মার্শাল আর্টের শৌখিন ছিল সে উড়ে এসে ওই গুন্ডাদেরকে মারে। আর তারপরেই সে জেমসকে ওঠায়, কিন্তু জেমসের যেহেতু চোট লেগেছিল তাই তার নাক দিয়ে রক্ত বের হচ্ছে, কিন্তু তবুও সে আবারও ওই গুন্ডাদের সাথে ফাইট করতে চলে যায়। আর যেহেতু এই মারপিট অনেকক্ষণ থেকেই চলছিল তাই জেনি গাছের উপর বসেই পুলিশকে ফোন লাগায়। আর এই কারণেই ওখানে পুলিশ এসে সবাইকে পুলিশ স্টেশনে নিয়ে যায়। কিন্তু জেনি যখন পুলিশকে সমস্ত সত্য ঘটনা বলে তখন পুলিশরাও ওই গুন্ডাদেরকে বলে, মানলাম তোমরা জেনির কাছে টাকা পেতে, কিন্তু ধার ফেরত নেওয়ার মধ্যেও কিছু রুলস আর রেগুলেশন আছে, তাই তোমরা এরকম গুন্ডাগিরি করে একদমই ঠিক কাজ করনি। আর এটি বলার পরে পুলিশরা জেমস আর তার বন্ধুদেরকে ছেড়ে দেয়। আর তখন জেমস রাস্তায় গিয়ে জেনিকে বলে, তোমার কাছে ওরা কত টাকা পায় আমি দিয়ে দিচ্ছি। কিন্তু তখন জেনি বলে, যেতে দাও, যে মানুষটি মরতে বসেছে আমি তার কাছ থেকে টাকা নিতে পারবো না। আর এটি শোনার পরে জেমসের বন্ধুরাও একটু ইমোশনাল হয়ে যায়, কেননা জেমস আর কিছুদিনের অতিথি। আর তারপরেই আমরা দেখি জেমস জেনিকে তার বাড়ি পর্যন্ত ছাড়তে আসে। আর তারপর সে বলে, জেনি তুমি জানো আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি তোমাকে তোমার বাড়ি পর্যন্ত ছাড়তে আসবো, কিন্তু দেখো সেই স্বপ্ন আমার 20 বছর পরে এসে পূরণ হলো। আর এটি বলেই জেমস হাত মেলানোর জন্য হাত বাড়ায়, কিন্তু তখন জেনি ইমোশনাল হয়ে তাকে জড়িয়ে ধরে। আর তারপরেই সিন চেঞ্জ হয়ে আমাদের পরের দিনের সিন দেখানো হয়। আর ডাক্তারের হিসেব অনুযায়ী সেই দিনই জেমসের জীবনের লাস্ট দিন ছিল, আর এই কারণে সে সারাদিন তার বন্ধুদের সঙ্গে কাটিয়ে দেয়। আর জেমস তার বন্ধুদেরকে নিয়ে ওখানেই যায় যেখানে তারা অনেক বছর আগে গিয়ে একটি টিফিন বক্সে তাদের উইশ লিখেছিল। আর তখনই জেমস তাদের আবারও বলে, তোমরা তোমাদের নিজের নিজের উইশ লিখো, কেননা আমি যখন মারা যাওয়ার পর ভগবানের কাছে পৌঁছে যাব তখন আমি তাকে রিকোয়েস্ট করব সে যাতে তোমাদের সমস্ত ইচ্ছে পূরণ করে দেয়। তখন স্যাং লিখে, আমি বক্সিং ম্যাচ জিততে চাই। আর ডং লিখে, আমি আমার ছেলের সাথে আমার রিলেশনশিপ ভালো করতে চাই আর আমি তার চোখে হিরো হতে চাই। কিন্তু যখন টেমকে লিখতে বলা হয় তখন সে বলে, আমি কি আর লিখবো, আমি আমার ওয়াইফকেই সারা জীবন সাপোর্ট করতে চাই। আর তারপরেই জেমস তার 3 বন্ধুকে নিয়ে রাত্রিবেলা নিজের অ্যাপার্টমেন্টে আসে। আর তারপরেই সে বলে, আমি এখানেই মারা যেতে চাই যাতে কেউই এই অ্যাপার্টমেন্ট কিনতে না পারে। আর তখনই আমরা দেখি জেমসের ঘরে অনেকগুলো এক্সপায়ারি খাবার পড়েছিল, আর এই সমস্ত খাবারগুলো সে ডিসকাউন্টে নিয়ে এসেছিল। আর যেহেতু জেমস এইগুলো খাবারই খায় তাই সে তার বন্ধুদেরকেও ওই খাবারই খেতে দেয়। কিন্তু 12টা বাজার কিছুক্ষণ আগে জেমস অজ্ঞান হয়ে পড়ে যায়, আর তাই জেমসের বন্ধুরাও তাকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যায়। আর তখনই আমরা দেখতে পাই জেমস তার বেড থেকে উঠে বসেছে, অর্থাৎ জেমস এখনো মরেনি। আর এখানেই এই গল্পের নতুন মোড় শুরু হয়, অর্থাৎ জেমসের যে ব্রেন টিউমারের কাহিনীটি ছিল সেটি পুরোপুরি মিথ্যে ছিল, কেননা ওই হসপিটালের সিটি স্ক্যান করার মেশিনটি খারাপ হয়ে গিয়েছিল। আর তাই জেমসের পরেও যারা সিটি স্ক্যান করিয়েছিল তাদেরও ব্রেন টিউমার ধরা পড়েছিল। আর তাই তারা যখন অন্য হসপিটালে চেক করিয়েছিল তখন তাদের রিপোর্ট নর্মাল এসেছিল। আর এই কারণেই তারা সবাই মিলে যখন এই হসপিটালের নামে কমপ্লেন করেছিল তখন এখানকার ডক্টররাও তাদের মেশিন চেক করিয়েছিল। আর তখনই তারা জানতে পেরে গিয়েছিল আসলে ওই মেশিনটি খারাপ হয়ে গিয়েছে। আর এই কারণেই হসপিটাল কর্তৃপক্ষ থেকে জেমসের সাথেও কন্ট্যাক্ট করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু জেমস যেহেতু ব্যস্ত ছিল তাই সে তাদের ফোনই ধরেনি। আর এই সমস্ত কথা শোনার পরে জেমস তো ওখানেই কান্না করতে শুরু করে। আর তারপরে সে নিজেকে কন্ট্রোল করে জিজ্ঞেস করে, আমি যদি সুস্থই থাকি তাহলে আমার বারবারই বমি হওয়ার সঙ্গে সঙ্গেই মাথা ঘুরে কেন? তখন ডাক্তার তাকে বলে, তুমি যেহেতু এক্সপায়ারি খাবার খাও এই কারণেই তোমার সঙ্গে এমনটা হয়। আর এটি শোনার পরে জেমস বাচ্চাদের মতোই কান্না করা শুরু করে দেয়। কিন্তু তখন ডাক্তার বলে, আপনাকে সুস্থ থাকার জন্য একটু ভালো খাবার খেতে হবে, এতে কান্না করার কি আছে? কিন্তু এটি শোনার পর জেমসের বন্ধুরা বলে, ডাক্তার জেমস তো ঠিক আছে, কিন্তু সে যেহেতু মারা যাবে তাই সে তার সমস্ত জমানো টাকা খরচা করে ফেলেছে। আর তারপরে সিন চেঞ্জ হয়ে আমাদের গাড়ির সিন দেখানো হয় যেখানে জেমস আর তার বন্ধুরা তাদের রেন্টাল কার ফিরিয়ে দিতে যাচ্ছিল। কিন্তু তখনই হঠাৎ করে জেমসের মনে পড়ে যায় সে তো তার কিছু টাকা তার বন্ধুদেরকে ভাগ করে দিয়েছিল, আর যেটি এই গাড়ির টিকিতেই আছে। আর এটি বলেই সে গাড়ি দাঁড় করায়। কিন্তু তখন তার বন্ধুরা ওই টাকা ভর্তি ব্যাগ বের করে নিজেদের মধ্যে মজা করতে থাকে। আর তখনই তারা বলে, জেমস এই টাকা তো তুমি আমাদের দিয়ে দিয়েছিলে, তো এই কারণে তুমি এখন তোমার এই টাকা ফেরত পাবে না। আর এই কথাগুলো বলতে বলতে তারা ওই ব্যাগ ভর্তি টাকা নিয়ে ক্যাচ ক্যাচ খেলতে থাকে। কিন্তু তখনই ওই টাকা ভর্তি ব্যাগটি সোজা নদীতে পড়ে যায়। আর এটি দেখার পরেই তো সবাই খুব অবাক হয়ে যায়। কিন্তু তখনই জেমস তার টাকা উদ্ধার করার জন্য সোজা নদীতে ঝাঁপ দেয়। দেখার পরে তার সমস্ত বন্ধুরা খুব ঘাবড়ে যায়, আর তাই তারাও জেমসকে খোঁজার জন্য নদীতে চলে যায়। আর যখন তারা জেমসকে খুঁজে পায় তখন তারা দুইজন মিলে জেমসকে নদীর কিনারায় নিয়ে আসে। আর তারপরে একজন বলে, জেমস তুমি টাকা নিয়ে এত ভাবছো কেন? তুমি তো জীবিত আছো, তো সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু তখন জেমস বলে, আমার তো সারা জীবনের কামাই চলে গেল। আর এটি শোনার পরে জেমসের একজন বন্ধু বলে, তো ঠিক আছে আমরা আস্তে আস্তে তোমার টাকা শোধ করে দেব। আর তখনই আমরা জানতে পারি জেমসের ওই ব্যাগ ভর্তি টাকা খুঁজে পেয়েছিল, কিন্তু সে জেমসের এরকম রণমূর্তি দেখে ওই সমস্ত টাকা জঙ্গলে ফেলে দিয়ে আসে। আর যেহেতু জেমস তাদের সাথে এরকম ব্যবহার করছিল তাই সে জেমসকে একটি জোরে থাপ্পড় মেরে ওখান থেকে চলে যায়। আর এই কারণেই জেমসের বাকি বন্ধুও চলে যায়। কিন্তু তখনই জেমস আরো রেগে যায়, কারণ আজ থেকে 20 বছর আগে তার 3 বন্ধু তাকে একা ছেড়ে চলে গিয়েছিল। আর তারপরে তিনি জেমস ওই ক্লাবে যায় যেখানে তারা শুটিং গেমের জন্য প্রথমে গিয়েছিল।
ছিল আর সেখান থেকে তারা 5,000 শর্টসও কিনে নিয়েছিল, কিন্তু তখন তারা এটির পুরোপুরি ইউজ করেনি। আর এই কারণেই জেমস ওখানকার স্টাফকে জিজ্ঞেস করে, আমি যতগুলো শর্টস ইউজ করিনি তার টাকা কি আমি ফেরত পেতে পারি? কিন্তু স্টাফ তাকে মানা করে দেয়। আর এই কারণেই জেমস এখন জেনির কাছে যায় আর তারপর সে জেনিকেও সমস্ত ঘটনা খুলে বলে। আর এটি শোনার পর জেনিও ওই সমস্ত শপিং ব্যাগই জেমসের সামনে রেখে দেয় আর তারপর বলে, এখান থেকে আমি একটি কাপড়ও ইউজ করিনি আর এর সঙ্গে সঙ্গে আমি একটিরও ট্যাগ খুলিনি, তো তুমি এইগুলো ফেরত দিতে পারো। কিন্তু জেমস খুব লজ্জা পেয়ে যায় আর এই কারণেই সে বলে, না না, আমি তো এগুলো তোমার জন্যই এনেছি, তো এই কারণেই আমি এগুলো ফিরিয়ে নিতে পারবো না। আর তারপরে সে তার ঘরে চলে আসে। কিন্তু সেদিনই রিয়েল এস্টেট এজেন্টরা জেমসের অ্যাপার্টমেন্টের জন্য ক্লায়েন্ট পেয়ে গিয়েছিল আর তাই তারাও তাদের ক্লায়েন্টকে জেমসের অ্যাপার্টমেন্ট দেখানোর জন্য নিয়ে এসেছিল। কিন্তু তখনই জেমস এই ঘর বিক্রি করার জন্য মানা করে দেয়। কিন্তু তখন এজেন্ট বলে, স্যার আপনি এরকম কাজ করতে পারবেন না, কারণ আপনি এই ঘর বিক্রি করার জন্য প্রথমেই সই করে দিয়েছেন। আর এটি বলে রিয়েল এস্টেট এজেন্টরা জেমসকেই তার ঘর থেকে বের করে দেয়। আর এই কারণেই জেমসও বাধ্য হয়ে সেই রাতে তার দাদুর রেস্টুরেন্টে যায় আর যে এখন তার রেস্টুরেন্ট বন্ধ করতে যাচ্ছিল, কিন্তু সে জেমসের জন্য দাঁড়িয়ে যায়। আর তখনই আমরা দেখি জেমস তার দুঃখ ভোলার জন্য খুব মদ্যপান করে। আর তখন তার দাদু বলে, জেমস আমি তোমাকে ফ্রিতে খাইয়েছি, তো এখন তুমি তোমার রাস্তা দেখো। কিন্তু তখন জেমস বলে, আমি কোথায় যাব, আমার তো কোনো যাওয়ার জায়গা নেই। কিন্তু তখন তার দাদু বলে, আমি কি করে জানবো তুমি কোথায় যাবে, যাও তুমি কবরস্থানে গিয়ে শুয়ে পড়ো। আর এটি শোনার পর জেমসও এমনটাই করে, অর্থাৎ সে তার ওই কবরস্থানে চলে যায় যে জায়গাটি সে তার মরার পর থাকার জন্য চুজ করেছিল। আর সে তাই ওখানে গিয়ে শুয়ে পড়ে। আর তখন সে সেখানে একটি টিফিন বক্স খুঁজে পায় যেখানে তাদের বন্ধুরা জেমসের জন্য একটি ইমোশনাল লেটার রেখেছিল। আর তাই জেমসও এই লেটারটি পড়ার পরে খুব ইমোশনাল হয়ে যায় আর তাই তার বন্ধুদের সাথে কাটানো সমস্ত ভালো স্মৃতি মনে পড়ে যায়। আর তারপরে সিন চেঞ্জ হয়ে আমাদের পরের দিনের সিন দেখানো হয় যেখানে ড্যাঙ্কো নামের একজন সেলিব্রিটি তার কোনো রিলেটিভস এর জন্য একটি কবরস্থান কিনতে আসে। আর তখনই সে হাঁটতে হাঁটতে জেমসের ওই কবরটি পছন্দ করে নেয়। কিন্তু তখন জেনি বলে, না এই কবরটি বিক্রি হয়ে গিয়েছে। কিন্তু তখনই জেমস তার কবর থেকে বাইরে বেরিয়ে আসে আর তাই জেমসকে কবরস্থান থেকে বেরোতে দেখে ড্যাঙ্কো খুব ঘাবড়ে যায়। কিন্তু জেমস তাকে বলে, আমি তো এখনো জীবিত আছি, তাই তুমি চাইলে আমার এই কবরস্থানটি কিনতে পারো। আর এটি বলার পরে জেমসের তার বন্ধুদের কথা মনে পড়ে যায় আর তাই সে ড্যাঙ্কোকে পটাতে শুরু করে। আর তারপরেই জেমস ড্যাঙ্কোকে বলে, তুমি তোমার কনসার্টের কিছু ফ্রি পাস আমাকে দাও। আর জেমস ফ্রি পাস নেওয়ার পরে ওই মলে চলে যায় যেখান থেকে স্যামকে বের করে দেওয়া হয়েছিল। আর তারপরেই জেমস ওখানে গিয়ে ম্যানেজারের অনেকগুলো ক্যালকুলেশন খুব সহজেই করে দেয়। আর এই কারণেই জেমস ওই ম্যানেজারের কাছে একটি ফেভার চেয়ে বলে, স্যার প্লিজ আপনি একবার স্যামকে বক্সিং চ্যাম্পিয়নশিপ ম্যাচের সুযোগ করে দিন। আর এটি বলার পরে জেমস টেমের ওয়াইফের কাছে যায় আর তারপরেই জেমস টেমের ওয়াইফকে টেমের সমস্ত মনের কথা বলে দেয়। আর তখনই আমরা জানতে পারি টেমের ওয়াইফও টেমকে খুব ভালোবাসে, কিন্তু সেও মন খুলে কোনোদিনও তাকে বলতে পারেনি। আর তাই সে ডিসাইড করে নেক্সট সেমিনারে সে তার দর্শকের সামনে টেমের ওয়াইফ টেমকে নিয়ে আসবে। আর যখন জেমসের বন্ধুরা তার সম্বন্ধে জানতে পারে যে জেমস তার বন্ধুদের জন্য এই সমস্ত কিছু করছে, তখন তাদের অভিমানও গলে জল হয়ে যায়। আর তারপরে যেদিন কনসার্ট হয় সেদিন জেমস তার পুরো টিমকে নিয়ে ওই কনসার্টে যায়। আর তারপরেই জেমস ড্যাঙ্কোর সাথে কথা বলে আর তারপরেই সে তাকে মানিয়ে বলে, তুমি তোমার অডিয়েন্সের সামনে একবার ডংকে ডেকো আর তারপরেই তাকে অল্প গান করার সুযোগ করে দিও। কিন্তু জেমসের এই কথায় ড্যাঙ্কো মানতে চায় না। কিন্তু যখন সে জানতে পারে ডং এর ছেলে ড্যাঙ্কোর অনেক বড় ফ্যান, তখন সে মেনে নেয়। আর তাই সে যখন কনসার্টে যায় তখন ড্যাঙ্কো সমস্ত অডিয়েন্সের সামনে ডংকে নিজের খুব বড় ফ্যান বলে সম্মতি দেয়। আর তারপরে সে ডংকে স্টেজে ডেকে বলে, তুমিও আমার সঙ্গে অল্প গান করো। আর এটি দেখার পরেই ডং এর ছেলে খুব খুশি হয়ে যায়। আর তারপরে সে তার বাবাকে ওল্ড ফ্যাশনের লোক ভাবা বন্ধ করে দেয়। আর তারপরে যখন তার বাবা কনসার্ট থেকে নেমে আসে তখন ডং এর ছেলে ডংকে জড়িয়ে ধরে তার সমস্ত বন্ধুদেরকে বলে, তোমরা কি জানো আমার বাবার কতদূর পর্যন্ত চেনা পরিচিতি আছে। আর তারপরে সিন চেঞ্জ হয়ে আমাদের সং এর বক্সিং ম্যাচ দেখানো হয় যেখানে সং এখন একজন প্রফেশনাল খেলোয়াড়ের সঙ্গে কম্পিট করছিল। আর এই কারণেই সে প্রথমে অনেক মার খায়, তো এন্ডিং এসে জিতেই যায়। আর এই কারণেই স্যাং এরও স্বপ্ন পূরণ হয়ে যায়। আর তারপরে সিন আবারও চেঞ্জ হয়ে যায় আর তখনই আমাদের টেমের ওয়াইফকে দেখানো হয় যে এখন তার নেক্সট সেমিনার করছে। আর তারপরেই সে তার সেমিনারে বলে, আমি আজকে যেখানে আসতে পেরেছি তার পুরো ক্রেডিটটাই আমার হাজবেন্ডের। আর এটি শোনার পর টেমও খুব ইমোশনাল হয়ে যায়। আর তারপরেই টেমের ওয়াইফ সবার সামনে টেমকে আই লাভ ইউ বলে। কিন্তু এখানে একটু উল্টো পাল্টা হয়ে গিয়েছিল, কারণ টেমের ওয়াইফ টেমের জন্য একটি বুকে আনিয়ে রাখতে বলেছিল, কিন্তু সেটি তার ভাই ভুলে গিয়েছিল। আর যখন এর সম্বন্ধে জেমস জানতে পারে তখন সে ডিরেক্টলি জেনিকে কল করে। আর তাই জেনিও এক মুহূর্ত দেরি না করে তার মেমোরিয়াল থেকে বুকে কিনে টেমের ওয়াইফকে এনে দেয়। আর এই কারণেই টেমের ওয়াইফ ওই বুকেটি টেমকে দিয়ে তাকে কিসার হাক করে। আর এই কারণে টেমের যে কনফিডেন্স ছিল সেটি আবারও সে ফিরে পায়। আর এইভাবেই জেমস তার তিনজন বন্ধুরই স্বপ্ন পূরণ করে দেয়। আর এই কারণেই এখন জেমসের বন্ধুদের পালা ছিল। আর তাই তারা তিনজন জেমসকে তার দাদুর রেস্টুরেন্টে ডাকে। তারপরে তারা বলে, জেমস আজ থেকে এই রেস্টুরেন্টই তোমার। আর তোমাকে জানিয়ে দিই যে টাকা ভর্তি ব্যাগটি নদীতে হারিয়ে গিয়েছিল সেটি আমরা খুঁজে পেয়েছিলাম। আর তাই আমরা তোমার টাকা দিয়ে তোমাকে এই রেস্টুরেন্টটি গিফট করেছি, কেননা আমাদের মনে আছে তুমি একদিন বলেছিলে যদি আমার একটি রেস্টুরেন্ট থাকতো তাহলে আমি খুব খুশি হতাম। আর এই কারণেই আমরা তোমাকে রেস্টুরেন্টটি গিফট করেছি। আর এটি শোনার পরেই জেমসও খুশিতে কান্না করে ফেলে। আর জেমসের এই হ্যাপি এন্ডিং এর সাথে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।
আপনাদের এই মুভিটি কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। তো আবার দেখা হচ্ছে অন্য কোনো মুভিতে।